মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে। আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, আমি দেখি হেলিকপ্টার পাঠাচ্ছে। 25শে ফেব্রুয়ারি 2009 সেদিন আনুমানিক সকাল 9টায় আমি ফোন কল পাই পিলখানা থেকে, এবং তখন সেই ফোন কলের মাধ্যমেই জানতে পারি যে পিলখানাতে আমাদের সামরিক অফিসাররা আক্রান্ত হয়েছেন। আমি সাথে সাথে তৎকালীন মইনু আহমেদের এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে এটা ফোনে জানাই, এবং উনি আমাকে বলেন যে সেনাপ্রধান অবগত আছেন এবং উনি ব্যবস্থা নিচ্ছেন। এরপরে এমআইএসটি থেকে আমরা কতিপয় অফিসার সকাল 10:30 বা 11টার সময় আমরা এই আবাহনী মাঠে চলে আসি, এবং এসে দেখতে পাই যে অলরেডি 46 ব্রিগেড এই আবাহনী মাঠে ডিপ্লয়েড অবস্থায় আছে। এর বাইরেও পিলখানার 3 নম্বর এবং 5 নম্বর গেটে র্যাবের একটি সেকশন এবং একটি প্লাটুন অপারেশন রেডিনেস অবস্থায় ছিল। সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, অপেক্ষা করছিল। আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্রটাই ছিল হচ্ছে 12 বোরের শর্টগানগুলো। তো সেই হিসেবে আমরা শর্টগান ফায়ার করে আমরা গেটের দিকে এগিয়ে যেতে থাকি, এবং একটু পরেই আমরা নিউ মার্কেট গেটটা দখল করি। র্যাবের তৎকালীন এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান। স্যারকে ফোন দেই যে স্যার, আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখল করেছি। তৎক্ষণাৎ উনি মারাত্মক মাত্রায় ক্ষিপ্ত হয়ে যান যে তোমাকে কে অর্ডার দিয়েছে ফায়ার ওপেন করার জন্য, বা তোমাকে এই গেট দখল করার জন্য কে অর্ডার দিয়েছে। উনি তৎক্ষণাৎ বলেন ওইখান থেকে ফল ব্যাক করো, এবং তোমরা এক্স্যাক্টলি যে নীলক্ষেতের যে মোড়, যেটা চৌরাস্তার মোড়, এর সামনে কোনোভাবেই যেন আমরা না যাই। এর ভিতরে আমি ফোন পেলাম এডিজি কর্নেল রেজানুর খানের কাছে। উনি আমাদেরকে বললো যে তোমরা ভিতরে প্রবেশ করবে না এবং গুলি আপাতত করবে না, আমরা জানাবো কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করতে বলেছেন, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে। আনুমানিক বেলা 12টার দিকে আমরা দেখতে পাই 3-4 জন লোক সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারা যখন পিলখানার দিকে অ্যাপ্রোচ করলেন, হঠাৎ করে আচানকভাবে গুলি বন্ধ হয়ে গেল। মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেস হোসেন বেলায়েত এবং মাহবুবা রাগিনী। আমার বাবা যখন কল দেয়, আমি তখন কলটা আমি রিসিভ করেছিলাম আর কি। তো আমি কলটা রিসিভ করার পর আমার বাবা বলে যে আমার মাকে যেন আমি ফোনটা দিই। এইটাই আমার বাবার লাস্ট। এরপর আর কোনোদিন আমি আমার বাবার ভয়েস শুনি নাই। বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল তৎকালীন প্রচার করছিল যে জেনারেল শাকিল জীবিত আছেন। শুধু একমাত্র দেখি এনডিটিভি বা ইন্ডিয়ান একটা চ্যানেল প্রচার করলেন সকাল সকাল যে জেনারেল শাকিল হ্যাজ বিন অ্যাসাসিনেটেড। কোনো সন্তান তো এই সংবাদ বিশ্বাস করতে যাবে না। এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিল, কেউ কিছু বলছিল না। আঙ্কেল আন্টিরা ছিল, বলতাম যে আমি বাসায় যাব, ওটার কোনো উত্তর ছিল না। হলে আব্বু আমার সাথে কথা বলবো, কেউ উত্তর দিচ্ছিল না আমাদের। দুইটার মধ্যে দুইটা ডেড বডি হাজারীবাগ সুয়েরেজ লাইন দিয়ে বেরিয়ে আসে। মানে বেলা 2টার মধ্যে সারা জাতি জানতো যে 2 জনকে কমপক্ষে হত্যা করা হয়েছে। ব্রিগেডিয়ার হাকিম স্যারকে আমরা বারবার প্রশ্ন করি, কখন আমরা ভিতরে যাব, কখন আমাদের ভাইদেরকে উদ্ধার করব, তাদের পরিবারদেরকে উদ্ধার করব।
সেই পরিস্থিতিতে আমরা দেখলাম 3টার সময় প্রধানমন্ত্রীর সাথে কিলার 14 জন কিলার মিটিং করে এবং যমুনাতে তারা যায়। যে বিষয়টা আমাদেরকে অবাক করে, কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারি সংস্থা, প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স, SSF, কেউই আমাদেরকে ওই 14 জনের নাম বা ছবি দেয় না। হঠাৎ করে দেখলাম যে একটা টিম সাহারা খাতুনের নেতৃত্বে আইজিপি এবং আরো 2-1জনকে সাথে করে ভেতরে প্রবেশ করলো 25 তারিখে রাত্রেই। পরে সারা খাতুন যখন আসে আমরা ওনার গলার আওয়াজ পাই এবং আমরা মনে করি যে মেবি ফাইনালি উনি আসাতে হয়তো কোনো একটা মিটিগেশন হবে বা কোনো কিছু হবে। কিন্তু দেখলাম যে 10 মিনিট সারা খাতুন মানে কি বক্তৃতা দিলেন টিভি ক্যামেরার সামনে, দিয়ে উনি পরে চলে গেলেন। আমরা লক্ষ্য করলাম যে উনি যখন বের হয়ে আসছে যে শুধুমাত্র ক্যাপ্টেন মাজারের ওয়াইফকে নিয়েছে। ক্যাপ্টেন মাজারের ওয়াইফ ছিল আইজিপি নূর মোহাম্মদের মেয়ে, যেহেতু আইজিপি নিজেই ছিলেন ভিতরে। বাকি যে কয়টা ফ্যামিলি উনি এনেছিলেন এরা সবাই ছিল ওই বিদ্রোহীদের ফ্যামিলি, যারা এই ডিএডি বিদ্রোহ করেছে। অন্যান্য সকলের সাথে তাদের পরিবারকে উনি বের করে নিয়ে আসলেন। এভাবে কিন্তু আপনার 25 তারিখ শেষ হয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা, আমি বলবো আমরা তামাশা দেখছিলাম। 26শে ফেব্রুয়ারি আর সেই কর্ডনের ভিতর, সেই নিরাপত্তা বলয়ের ভিতর খুঁজে খুঁজে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। সাতাশ তারিখ আমরা যখন পিলখানায় ঢুকি, সে এক অন্য পিলখানা, চারিদিকে ধ্বংসযজ্ঞ, গুলির ছাপ, রক্তের ছাপ। আমাদের ভাইগুলোর লাশ আমরা গণকবর ম্যানহোল থেকে উদ্ধার করি। লাশগুলো ছিল বিকৃত। সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো, পোড়ানো, লুটতরাজের চিহ্ন। কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত। সেটি ছিল 44 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের বাসা। এই শামসকেই শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে এসএসএফে তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়। যেই শামসের বিডিআর ম্যাসাকারের জন্য কোর্ট মার্শাল ফেস করার কথা, তাকে সবকিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে পলায়নের সুযোগ করে দেন। মানে বাবা হারানোটা তো একটা কষ্ট আসলে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা যেখানে আসলে মানে আই ক্যান বিলিভ আই অলমোস্ট ডাইড হিয়ার নট টু লং অ্যাগো। মানে এখন যে বেঁচে আছি এটাই তো, মানে এটাই অনেক অবাক লাগে আর কি। আমার বাবার মাথায় গুলি লেগেছিল এবং এই জায়গাটা থ্যাতলানো ছিল এবং খুব সম্ভবত গুলিটা গাল দিয়ে বের হয়ে গেছে। আমি চাইবো না যেন কিনা আমার সবচেয়ে খারাপ শত্রু কখনো তার বাবাকে এইভাবে দেখুক, কখনো না। মাঝে মাঝে নিজেকে বলতাম, আল্লাহ এটা একটা দুঃস্বপ্ন, কেন জানি দরজা খুললে মনে হয় বাবা আম্মু চলে আসবে। এই দুঃস্বপ্ন থেকে আর উঠতে পারলাম না। সেদিন সার্চ অ্যান্ড রেস্কিউ টিমে যারা ভিতরে ঢুকেছিল তাদের ভিতরে একজন ছিল ক্যাপ্টেন শাহনাজ। এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না, একটু টেল ইউ দ্যাট এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবি তো ব্যবহার করি না, আমার জানার মতে বিডের ব্যবহার করে না। তো ওইটাই আমার কাছে ফার্স্ট ইয়ে লাগছে যে এটা বাধা কেন এরকম, আর এই সিলিংটার মধ্যে টাইগার লেখা। তো ওইটা একটা অর্ডিন্যান্স ইস্যু আইটেম, বাট নট ফ্রম আওয়ার মিলিটারি। এই কোশ্চেনগুলো তো আসলে মানে এটার পরিষ্কার উত্তর পাওয়া দরকার। পিলখানার এই হত্যাকাণ্ডের ঘটনাটির পর যখন 27 তারিখে আমরা ভিতরে ঢুকি এবং পরবর্তীতে তার অবস্থা দেখতে পাই, শেখ হাসিনা একটি দরবার ডাকে মার্চের 1 তারিখে সেনাকুঞ্জে। এই ঘটনায় সমস্ত সামরিক অফিসাররা এখানে উপস্থিত যারা ছিল তারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রীর আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের,
যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তারা কি কাউকে মানে নাই? কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নেই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। বাবার যদি ইচ্ছা আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা প্লাটুনও যদি যেত, ওরা পিপিলিকের মতো পালিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। এর 7 দিনের মাথায় আমাকে 30 রাইফেল ব্যাটালিয়ন খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হয় এবং সেইখানে তদন্ত কার্য সম্পন্ন করতে বলা হয়। বাংলাদেশের সমস্ত বিওপিগুলোতে উস্কানিমূলক মেসেজ দেওয়া হয়েছে এবং সেই মেসেজের সারমর্ম ছিল যে বাংলাদেশের বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে, তাদেরকে সেনাবাহিনী হত্যা করতে আসছে এবং তারা যেন অস্ত্র ধরে। তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা কোনো বিদ্রোহ না, এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, এমনকি সরকার প্রধানও এটার সাথে জড়িত হওয়ার অনেক সিমটম আমরা দেখতে পাচ্ছিলাম। তার 7 দিনের মাথায় আমার পোস্টিং হয়ে যায়। আমাকে ঢাকায় পিলখানা সদর দপ্তরে তদন্ত কার্যক্রমের সমন্বয় কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমাকে ঢাকায় অনতিবিলম্বে চলে আসতে বলা হয়। তার নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল আজিজ, এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে র্যাব কর্তৃক সবচেয়ে বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে র্যাবকে সেই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। এই র্যাবের টিম যারা ছিল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স টিম যেটা ছিল, ওদের তরফ থেকে কিছু তথ্য আসে এবং ওইগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। তখন মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো বিদ্রোহ না, এটা রীতিমতো পরিকল্পিত হত্যাকাণ্ড। বেশা শেখ ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ সেলিম, লেদার লিটন, আওয়ামী লীগ নেতা তোরাব আলী। শেখ ফজলুল তাপস 2007-8 সালে প্রতি জুম্মার নামাজ উনি বিডিআর মসজিদে পড়তেন এবং নামাজ পরবর্তী সময়ে উনি বিডিআর সৈনিকদের সাথে ঘণ্টাখানেক মিটিং করতেন এবং এ পরিকল্পনার নেতৃত্ব দিতেন সাবেক বিডিআর সদস্য তোরাব আলী এবং তার ছেলে লেদার লিটন। আবুল কাহার আকন ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং পরবর্তীতে উনাই জীবিত আর ফিরে আসেননি। আমার আব্বুকে এটা বলা হয় যে আপনার ভারপ্রাপ্ত থেকে আপনাকে পার্মানেন্ট পেশিমাম করা হবে। শুধু এই যে স্টেটমেন্টটা লিখিত যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা দিতে বলা হয়েছে। আর আব্বু যে স্টেটমেন্টগুলোতে বলছে মিটিংয়ের কথা, দরবার হলে কাদেরকে চিনছে তাদের কথা, সেগুলো সবগুলো নিয়েই সমস্যা করা হয়েছে, যে চেঞ্জ করতে বলা হয়েছে। 11ই মার্চ আব্বু মারা যায়। আব্বুর পোস্টমর্টেম হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, পোস্টমর্টেম হয়, জানাজা হয়, কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্ট আজও আমরা পাইনি। তার লাশ পাওয়া যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায়। ছবিতে এবং ভিডিওতে দেখা যায় যে মৃতদেহর পা মাটিতে লেগে আছে, যা কোনোভাবেই একটি ফাঁসির সাথে সঙ্গতপূর্ণ নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাক্ষীরা সরকারি হেফাজতে ছিলেন। সরকারি হেফাজতে থাকা অবস্থায় এ ধরনের একটি রহস্যময় হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হলো সেটিরও কোনো তদন্ত সে সময় করতে দেওয়া হয়নি, যাতে জাতির সামনে আসল সত্য কখনোই উন্মোচিত না হয়। এবং তারা শেখ ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানকের সাথে 22শে ফেব্রুয়ারি দেখা করেন। এর পূর্বে বিডিআরের একটি গ্রুপ আওয়ামী লীগের শেখ সেলিমের বাসায় দেখা করে, যার নেতৃত্ব দেন ডিএডি হাবিব। আর এই সমস্ত কিছু রিপোর্টে আমি সংশ্লিষ্ট করে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়, উনি খুব ক্ষুব্ধ হন এবং ফাইলটি উনি ছুঁড়ে ফেলে দেন। জেনারেল মইনুলকে বলেন, হোয়াট ওয়াজ দ্য অর্ডার? এই ঘটনার পর সভাপতি জেনারেল মইনুল খুব ক্ষুব্ধ হন। উনি আমাকে সরাসরি মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দের রিপোর্টকে ফলো করতে বলেন। আমি 5 দিন পরে সেই একই রিপোর্ট তাকে আমি প্রদান করি। ওই পরিপ্রেক্ষিতে আমি ডিসাইড করি যে না, এই আর অবহেলা গ্রহণযোগ্য হবে না। তখন আমি নোট অফ ডিসেন্ট দেই এবং ডিসএগ্রি করি এবং তাদেরকে কোনো সুযোগ দেই নাই যে আলাদা কোনো পেজ
আমি নোট অফ ডিসেন্টে ইনসার্ট করব, সেটা ছিঁড়ে ফেলে দিবে। আমি আমার সিগনেচারের উপরে এক সেন্টেন্সে লিখে দিই যে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয়। গুম করেছে, তারা আমাকে নিয়ে যায় ডিজিএফআইতে এবং সেখানে আমাকে তাদের কাস্টডিতে এবং আয়নাঘরের বন্দী হিসেবে কি অপরাধ ছিল আমাদের। আমার বিয়ে ঠিক 10 দিনের মাথায় হঠাৎ তার ফোন বন্ধ, আমরা জানি না সে বেঁচে আছে কিনা। ভবনে একটা এসিড কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে একটা গাড়ির গ্লাসের উপরে পড়ে এবং গ্লাসটা ভেঙে যায়। এটাই হচ্ছে মূল ঘটনা ছিল, যেটা তখন সমস্ত টিভির স্ক্রলে প্রথম নিউজ এটাই আসে। পরবর্তীতে একদিন পরে নিউজ টোটাল চেঞ্জ হয়ে যায় যে এখানে একটা বোমা হামলা হয়েছে। সেখানে দেখা যায় যে আমার স্ত্রী আমার শাশুড়ি সহ কোন এক জায়গায় যাচ্ছেন এবং তখন এই ভিডিও দেখিয়ে তারা আমাকে একটি সাদা কাগজ দেয়। আমি এর মর্ম বুঝতে পারি, আমি সাদা কাগজে স্বাক্ষর দিয়ে দিই। 9 নভেম্বরে হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে 5 বছরের জেল। গত বছরই এই মামলার টোটাল ফাইনাল রিপোর্টটা দেয় যে ওইখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, হচ্ছে আমাদের জীবন থেকে 5 বছর চলে যায় শুধুমাত্র এই ধরনের একটা কেসে নিয়ে। এই ঘটনাটা মানে আওয়ামী সরকারকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলেছিল, কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছিল যে বড় একটা অঘটন ঘটিয়েও তারা সেটাকে চাপা দিতে পারবে। মানে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল। মানে ধীরে ধীরে যেটা হয়েছিল যে রাষ্ট্রের ইনস্টিটিউশন সব ধ্বংস হয়ে গেছে, একদম প্রত্যেকটা ইনস্টিটিউশন যদি কাজ না করে তাহলে কোনো গণতন্ত্র টিকতে পারে না, কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না, কোনো পজিটিভ কিছু দেখা যায় না, বিশেষ করে ইলেকশনগুলা। তো ইনস্টিটিউশনগুলা ধীরে ধীরে আওয়ামী গভর্নমেন্ট মানে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে, যাতে করে কোনো কিছু বাংলাদেশের ভবিষ্যৎ না থাকে। এবং আমার মনে হয় এতে উদ্দেশ্যটা ছিল অন্য রাষ্ট্রকে সাপোর্ট দেয়া, যাতে হচ্ছে সেই রাষ্ট্রটার একটা করদার্য হয়ে আমরা টিকে থাকি।